আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আজকের গুরুত্বপূর্ণ একটি ক্লাসের শুরুতেই সকলকে অনুরোধ করব, আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই ভিডিওটা যারা দেখতে শুরু করছেন, আপনি যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকেন তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনি নোট করে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর যদি সেটারও সুযোগ না পান তারপরও আপনি ভিডিওটা আপনি স্পিড দিয়ে হলেও দেখে শেষ করুন। আমার মনে হয় এবার অ্যাডমিশন টেস্টে এই ভিডিও থেকে অন্তত 50% থেকে 60% জিকে ইনশাল্লাহ কমন পাবেন। আমি বলতেছি ইনশাল্লাহ কমন পাবেন। যদি হুবহু না পান তবে প্রাসঙ্গিক এবং হুবহু কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো ভিডিওটি স্কিপ করবেন না। ইনশাল্লাহ আপনি ভিডিওটা দেখে আপনার উপকার হবে। আমি কথা না বাড়িয়ে শুরু করি। আমি ওই সব জিনিসগুলোই বেশি আপনার ফোকাস করব যেগুলো পরীক্ষায় আসার মতো, এবং হচ্ছে যে যেন আপনি ভুল না করেন। আচ্ছা, এই জায়গায় এই পুরো ক্লাস জুড়ে আমার বিভিন্ন নোট, বিভিন্ন বই, অনেক বইয়ের হেল্প নিব, আমার নিজের নোট খাতার হেল্প নিব। আমি যেহেতু চাকরি প্রিপারেশনের জন্য যা পড়ছি নিজের নোট খাতার হেল্প নিব, অনেক কিছু হেল্প নিয়ে এই আজকে ক্লাসটা সাজানো। আচ্ছা, শুরুতেই এক লাইন লেখা আছে, সিএসসি আঞ্চলিক নিরাপত্তা জোট এর ৫ম সদস্য হচ্ছে বাংলাদেশ। আগে ছিল ৪টা এবং সর্বশেষ বাংলাদেশ যুক্ত হয়েছে, এখন সদস্য সংখ্যা ৫টা আঞ্চলিক নিরাপত্তা জোট। আচ্ছা, এরপর আপনার এই জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন COP29 এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য, এবং এটা আজারবাইজান সহ দেশে অনুষ্ঠিত হয়, বাকু শহরে, এবং এটা অনুষ্ঠিত হয় 11 থেকে 22 নভেম্বর 2024 সালে। আচ্ছা, এই জায়গাটাতে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন 11 থেকে 14 নভেম্বর, এবং 2025 সালে সিওপি যে অনুষ্ঠিত হবে এটা হবে ব্রাজিলে, এটাও পরীক্ষায় আসার মতো। সো এই আপনার COP29 সম্পর্কে এইগুলো তথ্য জানলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপর আপনার D0 বা D0 এটা D0 কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে D0 ফোরাম গঠিত হয় 13 নভেম্বর 2024 নেতৃত্বে, ভুটানের নেতৃত্বে। আর D0 সদস্য সংখ্যা 4টা। আচ্ছা, এরপরে আসি আপনার এই জলবায়ু বিষয়ক সম্মেলন। এটা আগে ছিল, এগুলো এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ না, এটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে আপনার 24 সালে কোথায় হয় এবং 25 সালে হবে ব্রাজিলে। আর কোথায় অনুষ্ঠিত হয়, কোথায় অনুষ্ঠিত হয়, এতটুকু ইনশাল্লাহ এই জায়গা হয়ে যাবে। এরপর D8 সম্মেলন। D8 সম্মেলনের কাহিনী কি? D8 সম্মেলনটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, যেহেতু বাংলাদেশ এই জায়গাটাতে সদস্য, এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। এটা সর্বশেষ সম্মেলন হয় 19 এবং 20 ডিসেম্বর 2024 কায়রো, মিশর। কিন্তু এর বর্তমান সদস্য সংখ্যা 9টি, সর্বশেষ সদস্য সংখ্যা হচ্ছে আজারবাইজান যোগদান করেন। D8 এর সদর দপ্তর ইস্তাম্বুল, তুরস্ক। আর এই সদস্য সংখ্যা হচ্ছে 9টা। এখানে সবগুলা জানার দরকার নাই যে আসতে পারে যে বাংলাদেশ কোনটি সদস্য এরকম, কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ সর্বশেষ সদস্য কোনটি, বর্তমান সদস্য সংখ্যা কত, এটা বেশি গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। আচ্ছা, D8 শীর্ষক আয়োজন করে বাংলাদেশ দুইবার, 2021 এবং 1999 সালে এই দুইবার বাংলাদেশ আয়োজন করে। আচ্ছা, এই জায়গা থেকে আর তেমন কিছু পড়া লাগবে না। এই হেলাল হাফিজ থেকে কোশ্চেন আসতে পারে। হেলাল হাফিজ থেকে কোশ্চেন দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে, এখন যৌবন যায় যুদ্ধে যাওয়া তার শ্রেষ্ঠ সময়, এইরকম একটা লাইন আছে। এই লাইনটার হচ্ছে লেখক হচ্ছে এই যে এখন যৌবন যায় যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এটা হচ্ছে তার বইয়ের সম্পাদকীয়। তো এই লাইনটা তার লেখা, এটা মাঝে মধ্যে আসতে পারে। আচ্ছা, তারপর এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ যে কাজী নজরুল ইসলামকে আপনার রাষ্ট্রীয়ভাবে সম্মানসূচক সম্মানসূচক জাতীয় কবি যে স্বীকৃতি দেয়, এটা হচ্ছে 2রা জানুয়ারি। আগে জাস্ট এটা একটা আপনার প্রস্তাবনা ছিল, এটা জনমুখে আপনার জাস্ট প্রচলিত ছিল, কিন্তু সর্বশেষ এই জায়গাটাতে আপনার হচ্ছে আসে 2 জানুয়ারি জাতীয় কবি হয়, রাষ্ট্রীয়ভাবে তাকে স্বীকৃতি দিছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি দেওয়া হয়, এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। ডিলিট উপাধি দেওয়া হয় কত সালে? 9 ডিসেম্বর 1974 সালে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধি প্রদান করে। আচ্ছা, এরপরে আসি আপনার
হচ্ছে রিভলিউশনারি ইকোনমিক্স হিসেবে আপনার উপাধি দেয় নেচার ম্যাগাজিন। আচ্ছা, এই জায়গায় আরেকটা আছে কি ন্যাশনাল মেকার এরকম একটা শব্দ আছে, সেটা উপাধি দেয় নেচার ম্যাগাজিন। সো এরকম কোন পত্রিকা উপাধি দেয় আসলেই নেচার ম্যাগাজিন দিয়ে দিবেন, ওটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ উপাধি যে দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যানকে মোহাম্মদ আব্দুল মোমেন, এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এই জায়গায় সম্ভবত বলছে যে জাতির কারিগর বা ন্যাশনাল বিল্ডার বলা হয় এই যে নেচার ম্যাগাজিন, এটাই আমি বলতেছিলাম এটা। আচ্ছা, এরপরে আমাদের যেটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার হচ্ছে যে এখানে দুইটা তারিখ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার সংবিধান বিলুপ্তি হয় কত তারিখে, এবং শপথ গ্রহণ করেন কত তারিখে। নারী সদস্য 4 জন শপথ গ্রহণ করেন 8ই আগস্ট, নারী সদস্য হচ্ছে 4 জন। আর এই রাষ্ট্র সংস্কারের জন্য 10টা সড়ক কমিশন গঠন করা হয়, 10টা সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে যেটা পড়বেন আপনার আম, সংবিধান সংস্কার, যেটা এটা একটু পড়বেন, সংবিধান সংস্কারটা বেশি গুরুত্বপূর্ণ। এই যে আলী রিয়াজ, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে স্পেশালভাবে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অনেক অনেক তথ্য আছে, হাজার হাজার লক্ষ লক্ষ তথ্য, তবে সব পড়ার দরকার নাই। তো এই জায়গায় আপনার গ্রামীণ ব্যাংক প্রকল্প কাজ শুরু করে 1976 সালে, এবং এটা প্রতিষ্ঠিত হয় 1983 সালে। এরপর কোথায় প্রতিষ্ঠিত হয়, এটা আপনার ওই যে গ্রামে জোবেরা নামক একটা মহিলার গ্রাম, এই জায়গাটাতে এটা বেশি গুরুত্বপূর্ণ, ওটা একটু দেখে নেবেন। এরপর তিনি কোথা থেকে কত সালে নোবেল পুরস্কার লাভ করেন, কিসের নোবেল পুরস্কারটা লাভ করেন দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন 10ই ডিসেম্বর 2006, এটা হচ্ছে নরওয়েতে লাভ করেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ার দ্বিতীয় শান্তিতে নোবেল বিজয়ী, তিনি প্রথম বাংলাদেশি হিসেবে 2009 সালে যুক্তরাষ্ট্রের, আচ্ছা এটা বেশি গুরুত্বপূর্ণ না, এই শান্তিতে নোবেল পুরস্কার পায় এটা বেশি গুরুত্বপূর্ণ। এবং 2024 সালে প্যারিস অলিম্পিকে 3-0 তথ্য প্রকাশ করেন, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে এক নজরে সবগুলো তথ্য দিয়ে দিছে। এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি ছিলেন 1996 সালে। কারণ এই বর্তমান যেহেতু উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছে, এর ব্যাকগ্রাউন্ডে যে কোশ্চেনটা তৈরি হয় সেটা হচ্ছে 1996 সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। আচ্ছা, আরও কিছু তথ্য ছিল যেটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আর কয়েকটা তথ্য আছে। এই যেটার কথা আমি বলছিলাম, জোবরা গ্রাম চট্টগ্রামে তিনি আসলে এই কাজ শুরু করেন প্রথম। আচ্ছা, তিনি মূলত অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা আসি যে 3-0 তত্ত্বের উপাদান 9 কোনটি, এইভাবে একটা কোশ্চেন আসতে পারে যে জিরো প্রপার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন ইমিশন। এখন আসতে পারে জিরো সন্ত্রাসবাদ। প্রশ্ন আসবে যে জিরো তত্ত্বের আপনার 9 কোনটি, জিরো তত্ত্বের সাথে সম্পৃক্ত 9 কোনটি, এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এই জায়গায় আপনার জুলাই বিপ্লব নিয়ে অনেক অনেক তথ্য আছে, এখানে তথ্য আসলে আপনি শেষ করতে পারবেন না। হ্যাঁ, তবে এই তারিখটা গুরুত্বপূর্ণ, এই যে এই তারিখ যেটা আপনার আবু সাঈদ যেদিন মৃত্যুবরণ করে, এটা ইতিমধ্যে মেডিকেলে আসা কোশ্চেন, এই কোশ্চেনটা মেডিকেলে আসছে। এবং কি আপনার বিউপিতে তার গ্রামের নাম কি এটাও আসছিল আপনার বামনপুর, পীরগঞ্জ বামনপুর তার গ্রাম, এটাও আসছিল একটা পরীক্ষায়। আচ্ছা, এরপর আপনার এক দফা কবে হয়, এটা হচ্ছে 3 আগস্ট, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। আর এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের হচ্ছে যে আপনার কত তারিখে গঠন করা হয়, এটা এটা একটু দেখবেন। আমার কাছে এইটাই আসলে আলটিমেটলি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আচ্ছা, এই ছাত্র বিপ্লব নিয়ে আসলে অনেকগুলো আপনার আছে, কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলো খুব যে বেশি গুরুত্বপূর্ণ তা না, কিন্তু আসলে দেখা দরকার যে কোন কিওয়ার্ডগুলো আসলে কি। মার্চ টু ঢাকা এরকম টাইপের আরও একটা কিওয়ার্ড আছে যে যে আচ্ছা, আমি ওটা পিছনে যাচ্ছি পরে। আচ্ছা, এই যে দ্য আর্ট অফ গ্রাফিতি, এই যে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, এই যে এটা দ্য আর্ট অফ, এটা আসলে আপনার কাকে দিছে এবং এটা আসলে কি, এটা একটু পড়বেন। এরপর আমরা আসি এই যে জেন জেন জেড, এটা কত সালে, এটা সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 করে আসছে, আবার আসলেও আসতে পারে।
আচ্ছা, এখন এই সময়ে সংবিধান সরকারের এই জায়গায় যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন হচ্ছে বর্তমান অ্যাটর্নি জেনারেলকে, ইনি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার লোক যিনি। তারপর হচ্ছে স্পিকার এখন নাই, পিএসসি চেয়ারম্যানটা পড়বেন, যেহেতু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, সো এটা পড়বেন। প্রধান বিচারপতি পড়বেন। আচ্ছা, এরপরে এই প্রধান সেনাপতি এটা পড়বেন ওয়াকরুজ্জামান, প্রধান সেনাপতি তিনি বর্তমান। এরপর এইখানে বাকিগুলো গুরুত্বপূর্ণ না, আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সামনে একটা দেখাই আসছি। আর এই জায়গায় এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বর্তমান উপাচার্যকে কততম উপাচার্য এটাকে পড়বেন, কততম সেটাও পড়বেন, ৩০তম উপাচার্য। আচ্ছা, এরপর হচ্ছে আপনার বাংলা একাডেমির সভাপতিকে আবুল কাশেম ফজলুল হক এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, এই দুটো পড়বেন, মোহাম্মদ আজম। আচ্ছা, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ৩৫তম এবং অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, এটা একটু দেখছেন। আচ্ছা, এই জিআই পণ্য, হ্যাঁ, জিআই পণ্যটা পড়বেন, ৫১তম জিআই পণ্য খুব সম্ভব, এটা একটু আগে দেওয়া আছে, ৫১তম মনে হচ্ছে দিনাজপুরের লিচু নাকি, খুব সম্ভব, আমার মনে পড়তেছে না এই মুহূর্তে, ওইটা পড়বেন। হ্যাঁ, এই জিআই পণ্য থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনগুলো আসে থাকে যে বাংলাদেশ সবচেয়ে বেশি পাট উৎপন্ন করে ভারত, বাংলাদেশ সবচেয়ে বেশি পাট রপ্তানি করে ভারতে, সবচেয়ে বেশি পাট রপ্তানি করে ভারতে, বাংলাদেশ চা রপ্তানিতে ১৫তম, বাংলাদেশ শীর্ষ আমদানি পণ্য হচ্ছে তুলা, শীর্ষ আমদানি পণ্য হচ্ছে তুলা। বাকিগুলো জায়গায় তেমন গুরুত্বপূর্ণ না। আচ্ছা, সামনে যাই আমরা একটু, এই থেকে আমার মনে হয় কোশ্চেন আসবেই। আচ্ছা, এই জায়গায় প্রথম যে লাইনটা, এই লাইনটা ওইভাবে অনেকে পড়ে না, যে ৫ই নভেম্বর, সবাই বলে যে ৫ই নভেম্বর আপনার মার্কিন নির্বাচনটা হয়, কিন্তু যখন কোশ্চেনটা উল্টা করে আসে যে ৫ই নভেম্বর কততম মার্কিন নির্বাচন হয়, তখনই আর কেউ পারে না। সো এটা পড়বেন, তো এটা ৬০তম নির্বাচন হয়। আচ্ছা, কার দলের নাম কোনটা, রিপাবলিক, এটা হচ্ছে আপনার কার দল, এবং ডেমোক্রেটিক, এটা কার দল, একটু ভালো করে পড়বেন। আচ্ছা, এই জায়গায় দেখেন ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে রিপাবলিক, যে টিতে ট্রাম্প আর হচ্ছে রিপাবলিক, টিতে ট্রাম্প আর রিপাবলিক, দেখুন দুটো কাছাকাছি না, টিতে ট্রাম্প আর রিপাবলিক, আর ডিতে ডেমোক্রেটি আর হচ্ছে এই যে কমলা হ্যারিসন। আচ্ছা, আমি অথবা সি যাই ধরেন না কেন, ডিসি, ডি আমি সি ধরলাম, হ্যাঁ, তাহলে আপনার ভুল হবে না, ডিসি বা সিডি, তাহলে ডেমোক্রেটিক, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, ৪৭তম নির্বাচনটা হয় আপনার রাষ্ট্রপতি হয় এই যে ডোনাল্ড ট্রাম্প। আর এর সামনে আর একটু যাই, তিনি মূলত আজকের তারিখে, আমি যখন ভিডিওটা করতেছি আজকে, তিনি আসলে শপথ নিয়েছেন ২০শে জানুয়ারি, তিনি শপথ নিয়েছেন। আচ্ছা, এখানে কতটা ভোট হয়, কতটা আসন প্রয়োজন, এগুলো জানা জরুরি, বিশেষ করে যারা আপনার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবেন, তারা এখান থেকে অবশ্যই খুব খুঁটিনাটি ভালো করে পড়ে যাবেন, যার আইন ইউনিট আছে, তো ওই জায়গাতে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যে ৫ই নভেম্বর ২০২৪, এটা আগে একটু আগে বলছি, এই যে আপনার এটা বলা হয় সিনেট, ১০০টা আসন। তারপর এই জায়গায় আপনার কি কতটা আসন পাইছে এটা সহ একটু বিস্তারিত পড়ে যাবেন, সব গুরুত্ব সবার জন্য সব কিছু গুরুত্বপূর্ণ না, তবে যেটা আমি সামনে যেটা আলোচনা করলাম এটা বেশি গুরুত্বপূর্ণ, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেবেন তারা একটু এটা বিস্তারিত আলোচনা করে দেখে যাবেন। আচ্ছা, এখান থেকে কোশ্চেন যদি কঠিন হয় তাহলে এখান থেকে কোশ্চেন আসবে, যদি কোশ্চেন কঠিন হয়, এই যে মধ্যপ্রাচ্যের আগ্রাসন হামলা, যে হামাস, এটা হচ্ছে স্বাধীনতাকামী, এটা হচ্ছে ফিলিস্তিন গাজা, হামাস স্বাধীনতাকামী ফিলিস্তিন গাজা, হিজবুল্লাহ এটা হচ্ছে লেবাননের, হিজবুল্লাহ হচ্ছে লেবাননের, হুতি শিয়াপন্থী, এটা হচ্ছে ইয়েমেনের, এটা হচ্ছে ইয়েমেন, আর স্বাধীনকামী এটা হচ্ছে আপনার ফিলিস্তিন। কোনটা কোন দেশের জন্য কাজ করে এটা একটু পড়বেন। আর আপনার হামাস এর হচ্ছে যে বর্তমান প্রধানকে, এটা মাঝে মধ্যে আসে, এটা মাঝে মধ্যে আসে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে এই কালকে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে হচ্ছে যুদ্ধবিরতি নিয়ে, হ্যাঁ, যুদ্ধবিরতিটা নিয়ে গত ভিডিওর যেটা দেওয়া আছে ওইটা থেকে দেখবেন, এই জায়গায় আমি এটা বেশি বলতেছি না এটা নিয়ে। আচ্ছা, এই পেজটা থেকে খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে, এইটুক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন আসবে যে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে, মানে হচ্ছে যে লোক পাঠায় সেটা হচ্ছে সৌদি আরবে, কিন্তু সবচেয়ে বেশি টাকা আসে সংযুক্ত আরব আমিরাত থেকে, আর সবচেয়ে বেশি বিনিয়োগ আসে যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি রসুদ রপ্তানি করে, ওষুধ বিক্রি করে মিয়ানমারে, আর
দেশ হিসেবে বৈদেশিক সাহায্য বেশি দেয় জাপান। দেশ হিসেবে বৈদেশিক সাহায্য বেশি দেয় জাপান। আর এই কোশ্চেনটা সবাই ভুল করে, জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি। এই জায়গায় অনেকে কি দেয়, আপনার কৃষি দেয়, কিন্তু কৃষি মানে সেটা হবে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম, শীর্ষ দেশ হচ্ছে ভারত। আচ্ছা, এটা একটু আগে আগে বললাম যে কোন দেশ থেকে বেশি আসে। আর রেমিটেন্স প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, এটা আশা করি না। এই জায়গায় একটা লাইন আছে দেখেন, পণ্যের পরিমাণের দিক থেকে আমদানি বেশি হয় ভারত, মানে বেশি জিনিস কিনে নিয়ে আসে কিন্তু দাম কম। আর টাকার অঙ্কের দিক থেকে বেশি জিনিস কিনে আসে চীন থেকে, মানে জিনিসের দাম বেশি, জিনিসের পরিমাণ কম। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আপনার সূচক, যে বাংলাদেশ কোনটার সূচকে কততম, যেমন পোশাক রপ্তানিতে হচ্ছে দ্বিতীয়, হ্যাঁ, ও শান্তি প্রেরণকারীতে এটা তো দ্বিতীয়, কিন্তু এটা 1998, এই লাইনটা পড়বেন, হ্যাঁ, 1998 সালে, 88 সালে প্রথম আপনার হচ্ছে শান্তির জন্য বাহিনী প্রেরণ করে। আচ্ছা, এরপরে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে এটা শান্তি সূচকে 90তম, মানব উন্নয়ন সূচক, এটা বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে। তারপর এইখানে এটা পড়তে পারেন, এই যে ভ্রমণ, এটা সাম্প্রতিক সময়ের জন্য গুরুত্বপূর্ণ। তারপর এটা পড়বেন, গণমাধ্যম সূচক পড়বেন, এগুলোই, এর বেশি আসলে আসার কথা না। নোবেল পুরস্কার নিয়ে আমি বেশি কথা বলবো না। নোবেল পুরস্কার মানে নোবেল পুরস্কারের সাথে হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টের সম্পর্ক খুব ভালো, মানে যখনই অ্যাডমিশন টেস্টের সামনে আসে নোবেল পুরস্কার দিয়ে দেয়, এবং স্টুডেন্টকে খুব ভালোভাবে এটা মুখস্থ করতে হয়। তো আমার কাছে মনে হয় এই আপনার সাহিত্যে যিনি পাইছেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সাহিত্য পাওয়ার কারণ এই নিয়ে হচ্ছে যে আপনার দক্ষিণ এশিয়ার, যেহেতু এশিয়া প্রথম নারী নোবেল বিজয়ী সাহিত্যিক, প্রথম নারী নোবেল বিজয়ী সাহিত্যিক, তো এটা গুরুত্বপূর্ণ। আর শান্তিতে নোবেল পুরস্কার যেটা পাইছেন এটা গুরুত্বপূর্ণ এক কারণে, যেটা একটা সংগঠন, এটা কোনো ব্যক্তি না, এটা একটা সংগঠন, এই জন্য শান্তিটা বেশি গুরুত্বপূর্ণ। বাকি সবগুলো পড়ে নেবে, তবে এটা আমার কাছে স্পেশালভাবে ভালো মনে হয়েছে। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন আছে, হ্যাঁ, এই যেটা 2024 সালে প্রথম বাঙালি হিসেবে কান পুরস্কার লাভ করে কি অনুস্বর সেনগুপ্ত, একটু পড়বেন, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আচ্ছা, তারপর 24-এর স্বাধীনতা পুরস্কার লাভ করে 10 জন, এটা আসার কথা না, খুব সম্ভব এটা আসবে না এবার। আচ্ছা, এরপরে আমরা আসি যে বিভিন্ন সংস্থার প্রধানকে, বিভিন্ন সংস্থার প্রধান, বিভিন্ন সংস্থার প্রধান, এটা এর মধ্যে যেটা যেটা পড়বেন সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেরকম সার্কের মহাসচিব বর্তমান হচ্ছে গোলাম সারোয়ার, এটা আমার কাছে স্পেশাল ভাবে মনে হয়েছে। এর সাথে পড়বেন ন্যাটো, পড়বেন ন্যাটো, আলোচনা বিষয় আছে। আর আর কোনটা পড়বেন, ন্যাটো আর স্পেশাল কেউ আছে, আমার মনে হয় এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, এই সার্ক আর হচ্ছে এই যে কি বললাম একটু আগে, ন্যাটো, যেটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যদি কেউ পড়তে চান তাহলে ওয়ার্ল্ড ব্যাংক পড়বেন, এই যে এটা পড়বেন, আন্তর্জাতিক সাধারণ পরিষদ, আর এখানে পড়বেন IMF পড়বেন। তারপর আপনার হচ্ছে বিভিন্ন সংস্থার সর্বশেষ সদস্য সংখ্যা কোনটা, এটা একটু পড়ার দরকার, এবং হচ্ছে যে যেটা আমি একটু আগে দেখে আসলাম D80 সদস্য সংখ্যা, ওইটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এগুলোর তুলনায়। আর শুরুতে যেটা আলোচনা করছিলাম ওই দুইটা। আচ্ছা, এইখানে তেমন কিছু খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, খুব যে আপডেট হয়েছে এরকমটা না, এবং বাংলাদেশের সাথে বেশি সম্পৃক্ত না। আচ্ছা, সেনজেনভুক্ত দেশ হচ্ছে 29টি, এর মধ্যে দুটো বলকান অঞ্চল আছে, এটা একটু মানে আসার কথা না, খুব সম্ভব এটা আসবে না। আচ্ছা, যদি কোশ্চেন কঠিন হয় তাহলে আসার কথা, আর খুব সহজ কোশ্চেনে আসলে এগুলো আসবে না। আচ্ছা, শীর্ষ সম্মেলন, এগুলো এক প্রক দেখে নেবেন, শীর্ষ সম্মেলনগুলো কোথায় কোন সম্মেলনটা হয়েছে এগুলো এক প্রক দেখে নেবেন। এটা মানে হচ্ছে সাম্প্রতিক প্লাস সাম্প্রতিকের একটু গভীরে, এই জিনিসগুলো পড়লে মোটামুটি হবে ইনশাল্লাহ, এই জিনিসগুলো পড়লে আসলে মোটামুটি হবে। আমি মূলত সাম্প্রতিকের একটা হাইলাইটস দেখালাম, আমি সব যে পড়াইছি বিষয়টার কাছে যার সাম্প্রতিকের একটা হাইলাইটস দেখাইলাম। যারা একটু ফাঁকিবাজ টাইপের আছেন তারা এতটুকু পড়ে যান, ইনশাল্লাহ কমন পড়বে। এই যে এইখানে যেটা বলছিলাম, এই যে CSC, এটা। আচ্ছা, এরপরে আমরা অন্য বিষয়ের দিকে যাব। বাংলাদেশের প্রাচীন জনপদ, বাংলাদেশের প্রাচীন জনপদ আমি যদি যে পুরো প্রক্রিয়াটা দেখে দেখেন, এই যে এরকম দাঁড়ায়: মৌর্য বংশ, গুপ্ত বংশ, স্বাধীন গৌড় রাজ্য, মৎস্য ন্যায়, পাল শাসন, সেন শাসন, মুসলিম শাসন, দিল্লি কেন্দ্রীয় স্বাধীন সুলতান শাসন, বাংলার স্বাধীন সুলতান শাসন। এরপরে রয়েছে আপনার মুঘল শাসন। মুঘল শাসনের দুই প্রকার, একটা হচ্ছে নবাবী শাসন, একটা হচ্ছে সুবিধা শাসন। ব্রিটিশ শাসন
শাসন সব বাংলাদেশ। এটা হচ্ছে পুরো প্রাচীন বাংলা থেকে এই পুরো প্রক্রিয়া আসলে আমাদের সাথে ঘটে চলছে। এটা একটু বিস্তারিত দেখার চেষ্টা করি যে আসলে কিভাবে কি হলো। আগে এটা জানি যে এই জায়গায় একটু ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম? প্রথম নবাব মুর্শিদ কুল খান, শেষ নবাব নিজাম উদ্দৌলা। যখন প্রথম স্বাধীন নবাব বলবে তখন মুর্শিদ কুল খান, কিন্তু শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। এই শেষ নবাব আর শেষ স্বাধীন নবাবের মধ্যে একটু ঝামেলা আছে, এটা একটু খেয়াল করে রাখবেন। আচ্ছা, আমরা একটু দেখি জনপদ কি। জনপদটা আমি এইটুকু বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ জনপদটা মানচিত্র দেখে পড়তে হবে এবং এটা নিয়ে আমি ক্লাসও নিয়েছি। প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড, এর অবস্থান হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। রাজধানী ছিল পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন। শাসন আমল ছিল মৌর্য বা গুপ্ত। আর তারপর রাজধানী ছিল অশোকের। তারপর হচ্ছে বাসুবিহার, মহেস্থানগড়, পরশুরাম প্রসাদ, ব্রাহ্মলিপি, শাহ সুলতান বকলির মাজার, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর এবং শিলাদেবীর ঘাট, এগুলো আছে আপনার এই পুণ্ডতে। এটা সবচেয়ে প্রাচীন জনপদ। এই প্রাচীন জনপদ সবচেয়ে, এটা মেডিকেলে আসছে কমপক্ষে 4-5 বার, সিএজে আসছে 6-7 বার, ঢাবিতে আসছে 7-8 বার, রাজশাহীতে যে কতবার আসছে তার শেষ নাই, চট্টগ্রামে যে কতবার আসছে তার কোনো শেষ নাই। এই সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? এটা। আচ্ছা, তারপর বঙ্গ জনপদ, এটা হচ্ছে ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ। এই জায়গায় সর্ববৃহৎ জনপদ হচ্ছে এই বঙ্গ। সমতল হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। সমতল হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। আচ্ছা, এটা চীনা পরিবেশক ইউএন সাং সমতল ভ্রমণ করেন হর্ষবর্ধনের সময়। এটা মাঝে মধ্যে আসে রাজশাহীতে এবং চট্টগ্রামে। বিকেল সিলেট এবং চট্টগ্রাম। হ্যাঁ, এই যে অনেকে ভাবে যে সিলেট যাচ্ছে আপনার পূর্ব দিকে, চট্টগ্রাম কোথায়, তাহলে দুইটা কেমনে একসাথে হয়? কিন্তু ওই জায়গায় আপনার মূলত কাছাকাছি অনেক। এই জায়গায় জাস্ট নদী না থাকলে চট্টগ্রাম এবং হচ্ছে সিলেট খুব কাছাকাছি। বরেন্দ্র, এটা হচ্ছে গঙ্গা নদীর মধ্যবর্তী স্থান উত্তরবঙ্গ। যেমন এটা হচ্ছে আপনার যেমন এই যে আপনার রাজশাহীর ওই পাশে যে জায়গাটা আছে দিনাজপুর, এই জায়গাটা হচ্ছে আপনার বরেন্দ্র। গুরু হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, বিহার, উড়িষ্যা। তারপর এর রাজধানী হচ্ছে কন্যা সুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ। শাসক ছিল শশাঙ্ক। রাঢ় হচ্ছে ভাগীরথী নদীর পশ্চিমবঙ্গে, এটা তুলনামূলক কম পরীক্ষায় আসে। আচ্ছা, এরপর হচ্ছে নদ নদী। হ্যাঁ, নদ নদীটা এই জায়গায় আমি পড়াচ্ছি না, এই জায়গায় যদিও আমার আপনার এই জায়গায় নোটটা করা আছে, কিন্তু নদ নদী খুব এই জায়গায় ক্লাসটা করা আছে, নদ নদী আসলে মানচিত্র দিয়ে অন্য ক্লাস করাবো। হচ্ছে উপমহাদেশের মুসলিম শাসন আমল। দেখেন 712 সালে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু রাজার জাহিরকে উপমহাদেশে মুসলিম শাসনের বার্তা প্রেরণ করেন। এই 712 সালে তিনি প্রেরণ করেন। 1000 থেকে 1037 খ্রিস্টাব্দ গজানির সুলতান মাহমুদ 17বার ভারতবর্ষে আক্রমণ করেন এবং 1026 সালে গুজরাটের সোমনাথ মন্দিরে তিনি 17বার আক্রমণ করেন। তিনি পৃষ্ঠপোষকতা করেন ইবনে সিনা, মহাকবি ফেরদৌস, এবং এই মহাকবি ফেরদৌসের যেই উল্লেখযোগ্য অবদান সেটা হচ্ছে শাহনামা এবং আল বিরুনি কিতাবুল হিন্দি নামে কিন্তু তিনি এই কাজগুলোর পৃষ্ঠপোষকতা করেন করেন এটা হচ্ছে এই যে গজানি সুলতান মাহমুদ, যিনি 17বার ভারতবর্ষে আক্রমণ করেন। এরপর 1191 সালে গজানি সুলতান মোহাম্মদ ঘুরিকে রাজপুত্র মোহাম্মদ ঘুরি রাজপুত্র পৃথ্বীরাজ চৌহানকে আক্রমণ করে, যা ইতিহাসে প্রথম তেরান যুদ্ধ নামে পরিচিতি। এগুলো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসে, ঢাকাতে তুলনামূলক কম আসে। আচ্ছা, এরপর হচ্ছে 1192 সালে ঘুরি দ্বিতীয় তেরান যুদ্ধ পৃথ্বীরাজকে পরাজিত করে আহ, মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। 1204 সালে, এইখান থেকে আসলে মূল কাহিনীটা শুরু। 1204 সালে বখতিয়ার খিলজি মোহাম্মদ 1718 জন সৈন্য নিয়ে হিন্দু রাজা লক্ষণ সেনের রাজধানী নদিয়া আক্রমণ করেন, মানে মূলত যেটা সিলেটের যে কাহিনীটা ঘটে। 1204 সালে বখতিয়ার খিলজি মাত্র, আচ্ছা এটা আবার লেখছে, হ্যাঁ বলছে দিল্লির স্বাধীন মুসলিম শাসন। ওই জায়গায় যখন আপনার এই যে এর নাম কি, নাম হচ্ছে লক্ষণ সেনকে যখন পরাজিত করে, তখন দিল্লির স্বাধীন সুলতান মুসলিম শাসনটা শুরু হয়, হিন্দুরা চলে যায় ওখান থেকে। 1206 সালে কুতুবুদ্দিন আইবেক দিল্লিকে রাজধানী করে ভারতবর্ষের স্বাধীন সুলতানি শাসন বা সালতানাত প্রতিষ্ঠা করেন। এই যে কুতুবুদ্দিন আইবেকের কয়েকটা উপাধি আছে, এটা হচ্ছে লাক বক্স বলা হয়, আর কুতুব মিনার নির্মাণ করেন তিনি। এই দুটোই তার সাথে বেশি আসে। আচ্ছা, এই এখন এই দিল্লির স্বাধীন মুসলিম শাসনের যদি প্রকৃত প্রতিষ্ঠা বলা হয় হচ্ছে ইলতুমিশ। 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে এ
বাবর দিল্লির লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে এই শাসন প্রতিষ্ঠা করেন। আচ্ছা, একমাত্র মহিলা সুলতান ছিল সুলতান রাজিয়া। হ্যাঁ, এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে। বাংলার সুলতান শাসনে দেখিবা, স্বাধীন বাংলা সুলতান শাসন। ১৩৩৮ সালে ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁওকে রাজধানী করে প্রথম স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেন। প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। আচ্ছা, আমি এই জায়গায় কথা হচ্ছে ভাই, আপনি যতটুকু পড়াচ্ছেন এতটুকু পড়লে কি হয় না? হ্যাঁ, এতটুকু পড়লেই এনাফ আমার জানা মতে। কারণ হচ্ছে যে এই বইগুলোতে দেখবেন এইগুলোর কোশ্চেন অনেকগুলা করে আছে, এবং ওই কোশ্চেনগুলা আপনার যখন রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা পরীক্ষা নিত। মানে ইতিহাস ডিপার্টমেন্ট আলাদা পরীক্ষা নিচ্ছে, পরিণতি ডিপার্টমেন্ট বা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট আলাদা পরীক্ষা নিচ্ছে। যখন এই আলাদা আলাদা পরীক্ষা নিত তখন ইতিহাস থেকে এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসতো, যার কারণে বইগুলোতে এই টাইপের তথ্য অনেক বেশি দেওয়া আছে, অনেক বেশি দেওয়া আছে। আপনার কি সবগুলো পড়তে হবে? আপনি সব পড়তে পারেন, সেটা আপনার বিষয়, কিন্তু আমার কাছে এতটুকু মনে হয়, কারণ প্রেক্ষাপটটা ভিন্ন। এখনকার কোশ্চেন করার প্রেক্ষাপট আর তখনকার কোশ্চেন করার প্রেক্ষাপটটা আপনাকে বুঝতে হবে। আমি আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি। বাংলার জনপদকে একত্রিত করেছিলেন এই হচ্ছে আপনার এই ভদ্রলোক, ফখরুদ্দিন মোবারক শাহ। আচ্ছা, তিনি শাহী বাংলা নাম দেন। শ্রেষ্ঠ শাসক হচ্ছে আপনার আলাউদ্দিন হোসেন শাহ। এরপর বাংলার আকবর বলা হয় তাকে, সবচেয়ে বেশি রাজ্য বিস্তার করেন সে। তারপর হচ্ছে সুফি সাধকদের পৃষ্ঠপোষকতা করেন। তারপর হচ্ছে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা। শেষ শাসক ছিল গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। এটা কিসের? এই যে বাংলা স্বাধীন সুলতানের, বাংলা স্বাধীন সুলতানের। আচ্ছা, এরপর মুঘল শাসন। মুঘল শাসন হচ্ছে ৩৩১ বছর ১৯ জন শাসন করেন। ১৫২৬ সালে প্রথম পানিপথের যুদ্ধে ভারতবর্ষের মুঘল শাসন প্রতিষ্ঠা হয়। প্রথম পানিপথের যুদ্ধে ১৫২৬ সালে। আর এই জায়গায় ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে আবার আকবর বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করেন। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের ফলে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ মাধ্যমে মুঘল সম্রাটের পতন ঘটে। এটা হচ্ছে মানে শেষ হয়ে যায়। সমাধি ছিল রেঙ্গুনে। দ্বিতীয় বাহাদুর শাহ, এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ১৮ সালে আসা কোশ্চেন। মানে মুঘল সম্রাটের শেষ সম্রাটকে, মানে ওই জায়গায় অনেকেই দেয় যে বাবার হইল একবার জ্বর সারিল ঔষধের, আমি এটা পরে দেখাচ্ছি, ওই যা দেয়, কিন্তু আসলে কি হবে? বাহাদুর শাহ। এই যে আওরঙ্গজেব দেয় অনেকে, হ্যাঁ অনেকে আওরঙ্গজেব, কিন্তু আওরঙ্গজেব হবে না, এটা হবে আপনার দ্বিতীয় বাহাদুর শাহ। ১৮ সালে কোশ্চেনটা বের করে দেখলে আপনি বুঝতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা আসছে এবং ধুমাইয়া পোলাপান ভুল করে চলে আসছে। আচ্ছা, এই জায়গায় এক নতুন একটু দেখি যে আপনার বাবার হইল একবার জ্বর সারিল ঔষধে, বাবারতে বাবর হইলতে হুমায়ুন, একবারতে আকবর, জ্বরতে জাহাঙ্গীর, সারিলতে শাহজাহান, ঔষধে আওরঙ্গজেব। বাবরের আত্মজীবনী হচ্ছে আত্মজীবনী লেখেন, বাবরি মসজিদ নির্মাণ করেন। পর ১৯৯২ সালে তারপর এটা ধ্বংস হয় আর কি। হইলতে হুমায়ুন বাংলাকে জান্নাতবাদ ঘোষণা করে। একবারতে আকবর, শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে আকবর, তার সময়ে বেশি বেশি রাজ্য বিস্তার করে। জাহাঙ্গীর হচ্ছে ১৬১০ সালে ইসলাম খান ঢাকায় রাজধানী করে, এটা জাহাঙ্গীরের সময়। তারপর হচ্ছে শাইলতে শাহজাহান, উনি অনেক বেশি স্থাপনা করেন। আর অন্ধকে বলা হয় জিন্দাপীর। মানে এক্স্যাক্টলি এই জায়গাটাতে আসলে মুঘল সম্রাটটাকে তুলে ধরা হয়েছে, এই জায়গাটাতে পুরো মুঘল সম্রাটটা তুলে ধরা হয়েছে। আমি একটু বলছিলাম যে ইতিহাস, এই প্রাচীন বাংলার ইতিহাস অনেক বেশি আছে, কিন্তু সব ইতিহাস এখন পড়তে হয় না। আপনি এতটুকু যতটুকু জানা দরকার এতটুকু আমি এই জায়গায় দিয়েছি। বাংলাদেশের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ, যেমন সব বেশি যেটা পরীক্ষায় আসে এটা হচ্ছে মহাস্থানগড়, পাহাড়পুর, নওগাঁ এবং হচ্ছে এই উত্তর গণভবন। এগুলো পরীক্ষায় বেশি আসে। পাহাড়পুর আর মহাস্থানগড় সম্পর্কে তো অনেক বেশি পরীক্ষায় আসে। আচ্ছা, মহাস্থানগড় হচ্ছে আপনার বগুড়ায়, নওগাঁ, পাহাড়পুর এগুলো সম্পর্কে আরও একটু বিস্তারিত দেখব। আপনি যদি মানচিত্রের সাহায্যে এটা দেখেন তাহলে খুব সহজে এটা মনে রাখা সম্ভব, খুবই সহজে মনে থাকে এটা যে কোথায় কী আছে। যেমন আপনার এই যে ওয়ারি বটেশ্বর, এটা হচ্ছে নরসিংদী। নারায়ণগঞ্জে কী আছে? পানামানগর। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, এটা আছে ঢাকায়। আচ্ছা, এরপর হচ্ছে ময়নামতি, এটা আছে কুমিল্লায়। আপনি যদি এই বিষয়গুলো মানচিত্রের সাহায্যে দেখেন খুব সহজে এটা আসলে মনে রাখা সম্ভব। এটা যদি মুখস্থ করেন যে আপনার
মহেশনগর বগুড়া এইভাবে মুখস্থ করলে মনে থাকবে না। এটা মানচিত্রের সাথে দেখলে খুবই সহজে মনে রাখা যায়। আচ্ছা, এরপর দেখি আমি আমার একদম নিজস্ব নোট যেটা, এই নোটটা থেকে দেখেন মহাস্থানগড় কোথায়? এটা হচ্ছে বগুড়া শিবগঞ্জ উপজেলায়। এটা হচ্ছে প্রাচীনতম জনপদ। কুণ্ড হচ্ছে আখ। মৌর্য ও গুপ্ত রাজবংশের রাজধানী হচ্ছে মহাস্থানগড়। সুলতান বখলির মাজার, এটা অনেকবার পরীক্ষায় আসছে। সুলতান বখলির মাজার কোথায়? মহাস্থানগড়ে। পরশুরামের প্রসাদ আছে মহাস্থানগড়ে। বৈরাগীর ভিটা আছে মহেস্থানগড়ে। শিলাদেবীর ঘাট মহেস্থানঘাট। তারপর হচ্ছে কানিংহাম, এটাও মহেস্থানগড়। এই জায়গায় আপনার বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরও কিন্তু মহেস্থানগড়ে রয়েছে। আচ্ছা, ওয়ারি বটেশ্বর থেকে কোশ্চেন আসে, আপনার প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? ওয়ারি বটেশ্বর। আর এটা হচ্ছে প্রাচীনতম জনপদ কুণ্ড বা মহেস্থানগড়। আচ্ছা, 250 বছর পূর্বে এটা তৈরি হয়। আচ্ছা, সোনারগাঁওয়ের পুরো নাম হচ্ছে সুবর্ণগ্রাম। সোনা বিবির মাজার, পাঁচ বিবির মাজার, পাঁচপুরীর মাজার, গিয়াসউদ্দিন আজম শাহের মাজার এই সোনারগাঁয়ে অবস্থিত। আর এই সোনারগাঁটা হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এই সোনারগাঁয়ে। এগুলো আমি বিভিন্ন বিগত প্রশ্নে এই তথ্যগুলো আসছে। আশা করি এইগুলোর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। মহেস্থানগড় এবং হচ্ছে আপনার ওয়ারি বটেশ্বর থেকে যদি কোনো কোশ্চেন আসে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এগুলোই ফাইনাল। আচ্ছা, এরপরে দেখি আপনার এই জায়গা থেকে একটু দেখে যায়, যেমন আপনার এই বড় কাটরা মসজিদ এবং হচ্ছে আপনার ছোট কাটরা মসজিদ, এটা অনেকবার পরীক্ষায় আসে। এটা আপনার ঢাকা চকবাজার অবস্থিত। আচ্ছা, এই জায়গা থেকে কিন্তু আপনার জাহাঙ্গীরনগর সি ইউনিটে প্রশ্ন আসবে। শতভাগ মনে রাখেন, জাহাঙ্গীরনগর সি ইউনিটে কোশ্চেন আসবে। আহসান মঞ্জিল কোন নদীর তীরে? বুড়িগঙ্গা নদীর তীরে। এবং এটা হচ্ছে আপনার কত সালে নামকরণ করা হয়? বাংলাদেশ সরকার 85 সালে এই তত্ত্বাবধানের দায়িত্ব নেয় এবং 82 সালে এটাকে জাদুঘরে রূপান্তর করে আহসান মঞ্জিল। আর এরপর হচ্ছে আপনার লালবাগ কেল্লা হচ্ছে আপনার ঢাকায়, লালবাগে। আর এটা শাহজাদ মোহাম্মদ আজম শাহ ও শায়েস্তা খান নির্মাণ করেন। আর লাল কেল্লা হচ্ছে দিল্লি ভারতে সম্রাট শাহজাহান নির্মাণ করেন। লাল কেল্লা আর লালবাগ কেল্লা হচ্ছে লালবাগ ঢাকায়, আর যখন লালকেল্লা বলবে সেটা হচ্ছে ভারতে। আচ্ছা, এরপরে আসি আমাদের উত্তরা গণভবন, এটা হচ্ছে উত্তরবঙ্গের সচিবালয় বলা হয়। আর এই জায়গাটা থেকে এখন জাস্ট এটাই পড়বেন, এই যে বঙ্গবন্ধু সম্পর্কে আপাতত এই জায়গায় পড়ার দরকার নাই। এরপর হচ্ছে আজহার রংপুর, এটা একটা জমিদার বাড়ি। তারপর তিন নেতার মাজার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে লাগবে কোশ্চেনটা। তিন নেতার মাজার কোথায়? এটা গুরুত্বপূর্ণ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এটা পরীক্ষায় আসছে। আচ্ছা, এরপর দেখি আমরা বৌদ্ধ বিহার সমূহ। এটা আর ঢাকাতে আসছে তুলনামূলক কম, তবে রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর, ভাই এই টপিক থেকে যে এত বেশি কোশ্চেন আসে। যেমন সীতাকোট, দেখেন আমি এটা মানচিত্রের সাথে দেখলে খুবই সহজে এটা মনে রাখা যায়। হ্যাঁ, দেখেন আমি মানচিত্র একবার দেখাই নিচ্ছি, এরপর একটু আমি বড় করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখেন, সীতাকোট বিহার এটা দিনাজপুরে আরেকটা স্পেশাল জায়গা আছে, যেমন হচ্ছে আপনার সৎসঙ্গ বিহার, এটা হাজিদানিস থেকে একটু সামনে। আচ্ছা, নওগাঁয় বেশ কয়েকটা, সোমপুর বিহার, হলুদ বিহার, জগদল বিহার, এটা হচ্ছে নওগাঁয়। বিহার এটা হচ্ছে বগুড়ায়। এরপর ঢাকায় কি কি আছে? কাকমণি বিহার, এটা খাসা কোশ্চেন। ঢাকায় বিক্রমপুর বিহার, মুন্সিগঞ্জ। কুমিল্লায় তিনটা বিহার আছে, আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার। তিনটা আছে কুমিল্লায়, আনন্দ বিহার, ভোজবিহার, শালবন বিহার। আচ্ছা, মহামণি বিহার এটা হচ্ছে চট্টগ্রাম। এই হচ্ছে বিহার সম্পর্কে চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগরে মাস্ট বি কোশ্চেন আসবে। জাহাঙ্গীরনগর সিরিজটা আসবেই কোশ্চেন এখান থেকে। আচ্ছা, এরপর উল্লেখযোগ্য মন্দির দেখেন, কান্তজি মন্দির দিনাজপুর, এটা হচ্ছে আপনার হাজিদানেশ থেকে উত্তর দিকে, মানে হচ্ছে আপনার 10 মাইল থেকে আরেকটু সামনে হচ্ছে আপনার কান্তজি মন্দির। আচ্ছা, এরপর হচ্ছে বারোশিলা মন্দির জয়পুরহাট। তারপর হচ্ছে রঘুনাথ মন্দির নওগাঁ, এটা পরীক্ষায় আসে। পুটিয়া মন্দির রাজশাহী, এটা পরীক্ষায় আসে বারবার। তারপর হচ্ছে জগন্নাথ মন্দির পাটনা। এরপর এটা বড় কালী মন্দির ময়মনসিংহের তুলনামূলক কম আসে। ঢাকেশ্বরী মন্দির, এটাও মোটামুটি পরীক্ষায় আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কান্তজি মন্দির এবং হচ্ছে আপনার রঘুনাথ মন্দির, প্রিয়া মন্দির, এগুলো পরীক্ষা বেশি আসে। এরপর যাই আমরা একটু, এটা হচ্ছে আপনার প্রত্নতত্ত্বের যে বিষয়টা, এটা এখানে শেষ। এগুলোর বাইরে আসলে প্রত্নতত্ত্বের প্রশ্ন খুব কম আসে। মসজিদ মন্দির আর হচ্ছে আপনার
বিহার, এগুলো পরীক্ষায় আসে মূলত। এরপর যাই আমরা ইতিহাসের দিকে একটু, হ্যাঁ? ইতিহাসে এই নোটটা হচ্ছে আমি অন্য জায়গা থেকে সংগ্রহ করছি। আপনারা বুঝতে পারেন হয়তো অনেকেই। এটা হচ্ছে মিডিয়ামের। তো এই জায়গা থেকে দেখেন, এই বইটাতে একটু অন্যভাবে গুছানো, যার কারণে আমি এই জায়গা থেকে নিচ্ছি। আচ্ছা, এখানে আপনার পাকিস্তানের প্রথম সরকার এটা রাখবে না। কিন্তু এই ভাষা আন্দোলনকারী পাকিস্তানের সরকার এটা রাখবে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন এবং পূর্ব বাংলার গভর্নর ছিল ফিরোজ খান নুন। আচ্ছা, এই জায়গায় যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন ডক্টর সৈয়দ মোজাম্মিন হোসেন। এটা ঢাকা বিশ্ব যেহেতু পরীক্ষা, তার কারণে এই জায়গা থেকে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, এগুলো পরীক্ষা বেশি আসে। যেমন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ফজলুল হক, অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এগুলো আপাতত লাগবে না। এই যে অবিভক্ত বাংলায়, এটা ভালো করে পড়বেন। এই অবিভক্ত বাংলায় এইটা ভালো করে পড়বেন। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা, 1971 সালে পাকিস্তানের রাষ্ট্রপতি ছিল নুরুল আমিন। এই দুটা পড়বেন। অবিভক্ত, আচ্ছা এইখানে তিনটা, আর এই যেটা পড়বেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। এই চারটা এই জায়গায় এনাফ। এই চারটা এখানকার উপরে তিনটা, আর এটা এই চারটা পড়লে এই জায়গায় হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে পাকিস্তান আমল, এটা আমাদের মনে খুব একটা বেশি লাগবে না, এই জিনিসটা খুব একটা বেশি লাগবে না এগুলো। আপনার এটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ এরকমটা না। এখন দেখেন ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনে হচ্ছে প্রথম ওই যে যে কাহিনীগুলো হয়েছে প্রথম দিকে, এগুলো যে আমরা ভাষা উর্দু হিসেবে পাকিস্তান রাষ্ট্রভাষা, এগুলো ইতিহাস সবই জানেন। এগুলো আসলে আমি এই জায়গায় সময় নষ্ট করতেছি না। মুদ্দি মজলিস কবে প্রতিষ্ঠিত হয়, কে প্রতিষ্ঠা করে, এবং হচ্ছে এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এটা হচ্ছে আবুল কাসেম প্রতিষ্ঠা করে সেপ্টেম্বর মাসে 1947 সালে। তারিখটা খুব দেয় না, মাসটা দেয়। আচ্ছা, এই জায়গা থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, যেমন হচ্ছে আপনার ধীরেন্দ্রনাথ বাংলা ভাষা তাই প্রথম স্থাপন করেন, এটা। তারপর হচ্ছে বাকিগুলো এরকম লাগবে না, এগুলো বেশ খুব যে গুরুত্বপূর্ণ এরকমটা না। রাষ্ট্রভাষা, আচ্ছা এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা পড়বেন। প্রকাশ করে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা, এই যে এটা পড়বেন। খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপর এটা মোটামুটি একটু দেখে নেবেন। আর এখানে তেমন কিছু নাই। তমুদ্দিন মজলিস অবশ্যই আসবে, তমুদ্দিন মজলিস। আচ্ছা, এই হচ্ছে ঝামেলা। এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই এই জায়গাটা থেকে কোশ্চেন আসবে বেশি। বাকি কোনো কিছু না থাকলে এটা ভালো করে দেখেন। প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1 অক্টোবর 1947। দ্বিতীয় সর্বদলীয় পুনর্গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2 মার্চ 1948। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 11 মার্চ 1950। সর্বদলীয়, এটা পরীক্ষা বেশি আসে, এই যে এটা, যেটা আর হচ্ছে এটা, এই দুইটা পরীক্ষা বেশি আসে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 30 জানুয়ারি 1952, এটা পরীক্ষায় বেশি আসে। এই জিনিসটা পড়বেন। তাহলে আমি আরেকটু প্রথম দিক থেকে আসি। এইখানে পড়বেন আপনার এই পাকিস্তানের আপনার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, আর এখানে তিনটা যে অবিভক্ত পূর্ব বাংলা, আর এখানে তিনটা, প্রথম তিনটা পড়বেন আর এটা পড়বেন। এইগুলো এখানে। এরপর হচ্ছে তমুদ্দিন মজলিসটা একটু দেখবেন সামনে, আর এইটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এই যে শখটা ভালো করে পড়বেন। স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আমি একটু সামনে যাই। এখন এই ভাষা আন্দোলন সম্পর্কে কথায় কি আছে, এইটা খুব গুরুত্বপূর্ণ, যে কোথায় কোন আপনার হচ্ছে ভাস্কর্যটা আছে। যেমন সর্বোচ্চ শহীদ মিনার আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, অবশ্যই এটা জানা দরকার। এবং এটা স্থপতি হচ্ছে রবিউল হোসাইন। শহীদ মিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্মৃতি মিনার জাতীয় বিশ্ববিদ্যালয় হামিদুজ্জামান। মাতৃভাষা ভাস্কর্য, এটা গুরুত্বপূর্ণ না, এই মোদির গর্বটা আসে। মোদির গর্ব, সর্বোচ্চ শহীদ মিনার, এটা, এবং হচ্ছে আপনার অমর একুশ, এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বেন। এবং এই যে অখিল পাল, এটাও মৃণাল হক, অখিল পাল, এই দুটো পরীক্ষায় আসছে, যে এইটা, এগুলো পড়বেন একটু ভালো করে, এগুলো পরীক্ষায় আশা করছেন। তারপর প্রথম শহীদ মিনার কোথায় হয়, এইগুলো নিয়ে এগুলো মোটামুটি দেখে নেবেন একটু, খুব যে গুরুত্বপূর্ণ এরকমটা না। তারপর হচ্ছে আপনার ভাষা আন্দোলন জাদুঘর, এগুলো থেকে কোশ্চেন ওরকম আমি দেখি নাই, খুব যে আসছে এরকমটা না। তারপর হচ্ছে ওই যে আবাই কার ডাকনাম, ওইটা একটু দেখবেন এই জায়গায়, হ্যাঁ ওইটা গুরুত্বপূর্ণ। আর ভাষা আন্দোলন ভিত্তিক যে কোশ্চেনটা বেশিবার আসে, এই যে এটা আপনার ভাষা আন্দোলন প্রথম কবিতা সংকলন, প্রথম কবিতা সংকলন না, এই যে এটা, এই যে সেনিমরা ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবি মাহবুবুল আলম চৌধুরী, এটা পরীক্ষায় আসে বেশিবার। আর প্রথম কবিতা সংকলন, ভাষা আন্দোলনের প্রথম কবিতা সংকলন ওরা প্রাণ দিল।
আচ্ছা, এরপর জায়গা থেকে আমরা একটু মুক্তিযুদ্ধের অবদানটা পড়বো। আমরা বাকিগুলো পড়বো না কেন, এটা আপনারাও জানেন যে আমি বাকি জিনিসগুলো কেন স্কিপ করলাম, আমি ডিরেক্ট মুক্তিযুদ্ধের অবদানের দিকে কেন যাচ্ছি, এটা আপনাদের বোঝার ক্ষমতা হয়তো আছে। সো ওই জায়গায় আপনি একটু বুঝে নেবেন যে কেন আমি এই জায়গায় ওটা ওইগুলো স্কিপ করলাম। আচ্ছা, এরপর হচ্ছে রিচার্ড নিক, এটা একটু পড়বেন। উনি বেশ একটু ভালো ভূমিকা রাখছে। ওই যে জাপানের নৌবহর নিয়ে, সপ্তম নৌবহর নিয়ে উনি একটা ভালো ভূমিকা রাখছে এই জায়গায়। হেনরি কিসিঞ্জার খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে মার্কিন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেন। এই হেনরি কিসিঞ্জার সাময়িক সময়ের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে সম্পৃক্ত। কনসার্ট ফর বাংলাদেশ, এটা বেশ গুরুত্বপূর্ণ। কনসার্ট ফর বাংলাদেশ, হ্যাঁ, এটা প্রশ্ন এই জায়গা থেকে আসে। কনসার্ট ফর বাংলাদেশ, এটা হচ্ছে উদ্যোগকে। তারপর হচ্ছে আপনার প্রধান কে ছিলেন, এই যে জর্জ হ্যারিসন, এটা ছিল। আর এই জায়গায় প্রশ্ন আসে উল্টা করে, যে কে সম্পৃক্ত ছিল না, যে আপনার এই আপনার কনসার্টে সাথে সম্পৃক্ত ছিল নাকি, এই নামগুলা একটু দেখে নেবেন। এখানকার থেকে যে কোনো একটা নাম তারা দিবে না। তো কোশ্চেনটা এভাবে আসে। আচ্ছা, এরপর হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ ছবি লাগবে না, এটা এই যে সেপ্টেম্বর ও যশোর রুট, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেপ্টেম্বর, এটা হচ্ছে মার্কিন কবি অ্যালান গ্রিনবার্গস, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে সাইমন ড্রিং, এটা বেশ গুরুত্বপূর্ণ। সাইমন ড্রিং হচ্ছে আপনার সাংবাদিক হিসেবে কাজ করতেন। এবং আর হচ্ছে 21 সালে মৃত্যুবরণ করেন। ওই সময় এটা প্রশ্ন আসছিল। তো তিনি আপনার সাংবাদিক হিসেবে বাংলাদেশে কাজ করতেন, এটা একটু মানে বহির্বিশ্বে প্রথম আসলে তিনি এটার খবর প্রকাশ করেন, এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে অ্যান্টনিও মাসকারেনহাস, এটা তার একটা বিখ্যাত বই আছে, রেপ অফ বাংলাদেশ। এই যেটা রেপ অফ বাংলাদেশটা পড়বেন। হ্যাঁ, রেপ অফ বাংলাদেশ কার লেখা, বাংলাদেশে লেজেন্সি অফ ব্লাড, দুটো কার লেখা, এটা ভাই পড়বেন। আচ্ছা, এরপর এটা খুব মাসে, এটা আমি ওইভাবে প্রশ্ন দেখি নাই। তারপর হচ্ছে এই ব্লাড একটু পড়বেন, ওনার কোশ্চেন মাঝে মধ্যে আসে, এই যে এই বইটা এবং এই বইটা। যখন আপনার জাহাঙ্গীরনগর কোশ্চেন কঠিন হবে তখন এগুলো থেকে কোশ্চেন আসবে। আচ্ছা, তারপর এইগুলো খুব বেশি যে গুরুত্বপূর্ণ এটা না। তারপর হচ্ছে ওয়াশিংটন পোস্ট, একটু দেখবেন। হ্যাঁ, এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে। ইয়াহিয়া গণহত্যার আহ্বান, এই ওয়াশিংটন পোস্ট। আচ্ছা, এখন এই যে বীরশ্রেষ্ঠর খেতাব, এটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ওই যে বললাম যে আপনার ওই জিনিসগুলো যখন স্কিপ করে আসছে তখন মুক্তিযুদ্ধের এই জায়গাটা বেশি গুরুত্ব পাচ্ছে। বীরশ্রেষ্ঠ 7 জনের বিস্তৃত, কে কবে কখন মারা গেছে, কে সিনিয়র কে জুনিয়র, কার আপনার ধ্বংসাবশেষ পরে নিয়ে আসছে, চাঁপাইনবাবগঞ্জে কি আছে, মানে এটার যা কিছু আছে বিস্তারিত। ওই যে 11,000 মোমান, এটা প্লাস হচ্ছে যে আপনার একটা আছে না 04/7/10, তারপর হচ্ছে 2018, এভাবে যে মনে রাখা যায় ওই তারিখটা ওইভাবে মনে রাখবেন। 11,000 মোমান ওইভাবে মনে রাখবেন। এটা মানে আমার পেজে, আপনার পেজে অথবা ইউটিউবে এটা ভিডিও আছে, ওটা একটু দেখে নেবেন। ওইখান থেকে মাস্ট বি কোশ্চেন আসবে এবং গুরুত্বপূর্ণ এটা। বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম, হ্যাঁ, বীর উত্তম হচ্ছে 68 জন, বীর বিক্রম হচ্ছে 175 জন, বীর প্রতীক 426, এবং মোট হচ্ছে 676 জন, মোট 676 জন। আচ্ছা, এই জায়গায় বীর উত্তম আপনার হচ্ছে মেজর জেনারেল আব্দুর রফ, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। আর বাকিগুলো তো খুব, এই জায়গায় আমি যেটা আপনাকে বললাম যে হামিদুর রহমান, মুস্তফা কামাল, আর নাম কি এটা শো পড়বেন, উপাধি কি, খুব ভালো করে পড়বেন। এটা আমি এই জায়গায় আসলে সময়টা নষ্ট করতেছি না, কারণ এই জায়গায় পড়াইতে গেলে আপনার সময় যাবে। আর এটা যে আমার ভিডিও আপলোড করা আছে, আপনারা একটু দেখে নেবেন কার উপাধি সহ কি এটা। তারামনবী সেতারা, এবং এবং হচ্ছে এই জায়গা থেকে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। গণস্বাস্থ্য হাসপাতাল প্রতিষ্ঠাতা এই যে কি জাফরুল্লাহ চৌধুরী, এটা থেকে মেডিকেল এর প্রশ্ন আসছে, কতবার মেডিকেল কোশ্চেন আসছে এটা থেকে, সেটা একটু দেখবেন। হ্যাঁ, আচ্ছা, কারণ বিবি এটা একটু পড়ে নেবেন, এগুলো আপনারা জানেন। আচ্ছা, তারপর হচ্ছে দ্বীপ, এই ভৌগোলিক জায়গাগুলো গুরুত্বপূর্ণ এই সময়ের জন্য। আচ্ছা, সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে আপনার কক্সবাজারে, এর অপর হচ্ছে নারিকেল জিঞ্জিরা, এটা 8 কিলোমিটার। এরপর হচ্ছে ওভিল টারওয়েল দেখা যায়। আমি সম্প্রতি এটা আসলে ভ্রমণ করে আসছি সেন্ট মার্টিন। আসলে যারা সেন্ট মার্টিন যাওয়ার কোনো সুযোগ হয় মিস করবেন না, এটা না দেখা মানে এক বিশাল বোকামি। জোর করে মানে যেভাবে হোক সেন্ট মার্টিন ঘুরতে যাবেন এক সময়, যেভাবেই হোক। হচ্ছে সেরাদ্বীপ, এটা তো আমি খুব সাম্প্রতিক যে গিয়ে আসলাম সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ। সেন্ট মার্টিন দক্ষিণে, পরে আর কোনো কিছু নাই ওই জায়গায়, একদম বর্ডার, বাংলাদেশের সর্বদক্ষিণে জায়গা এটা। হ্যাঁ, এই জায়গায় খুব সুন্দর সুন্দর ঝিনুক পাথর আছে, খুবই সুন্দর সুন্দর।
আচ্ছা, আমি হয়তো অন্যভাবে নিলে ক্লাসটা দেখাইতে আমার রুমে কয়েকটা জিনিসপত্র আছে, যাক সে করবো, অন্য সময় করব। হচ্ছে কুতুবদিয়া, এটা হচ্ছে বাতিঘরের জন্য বিখ্যাত। মহেশখালী একমাত্র পাহাড়ি দ্বীপ, একমাত্র ডিজিটাল দ্বীপ। আচ্ছা, মহেশখালী। তারপর হচ্ছে নিঝুম দ্বীপ, মেঘনা নদীর মোহনায়, এদের পুরো নাম হচ্ছে বাউলার চর, এটা ঢাকা ঢাবি দিয়ে আসা কোশ্চেন বিগত সালে এটা। তারপর হচ্ছে ভোলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। তারপর মনপুরা, এটা হচ্ছে মেঘনা নদীর মোহনায়। এই দক্ষিণ তালপট্টি, এটা এত গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে এই যে বাংলাদেশ ভারতের বিরোধ আছে, যার কারণে এটা বেশি গুরুত্বপূর্ণ। এর পূর্ব নাম হচ্ছে নিউমুর, এটা পূর্ব নাম নিউমুর, পূর্বশা, এবং ভারতের নাম হচ্ছে নিউমুর। বঙ্গবন্ধু দ্বীপ আপাতত লাগবে না। আচ্ছা, এগুলো আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে, একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, এগুলো আলোচনা উপরে দেওয়া যে আলোচনা সেটা হয়ে গেছে। লেক, খুবই খুবই সুন্দর জায়গা একটা, কাপ্তাই লেক হচ্ছে মানে যদি কারণ সুযোগ হয় কাপ্তাই লেক যাওয়ার, অবশ্যই কাপ্তাই লেক যাবেন, মানে সারাদিন ঘুরবেন কাপ্তাই লেকে। সকালবেলা লেকটা যাওয়া শুরু করলে সন্ধ্যাবেলায় আপনি ফিরে আসতে পারবেন, মানে সারাদিন এই লেকে চলে যায়। একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। তারপর হচ্ছে ক্রিসেন্ট লেক, এটা মাঝে মধ্যে এই যে ক্রিসেন্ট লেক এটা আসে। আর মনে রাখবেন কেমনে, এই যে প্রান্তিক লেক, এই যে আপনার এটা হচ্ছে বর্গীয় বর্ণ, এই দেখেন বর্গীয় বর্ণ, একই পর্ব একই, তো এটা হচ্ছে ওইভাবে মনে রাখা যায়। তারপর হচ্ছে হিমছড়ি, একমাত্র শীতল পানির ঝর্ণা। হিমছড়ি একমাত্র শীতল, এই যে হিম মানেই তো শীত, হিম মানে হচ্ছে শীত, সো এটা আলাদাভাবে মনে রাখার দরকার নাই। আর কক্সবাজার, এটা সীতাকুণ্ড হচ্ছে গরম পানির ঝর্ণা, সীতাকুণ্ড কুণ্ড হচ্ছে গরম পানির ঝর্ণা। সুবলং ঝর্ণা হচ্ছে আপনার রাঙ্গামাটি, এটা মনে রাখবেন কেন, এই যে আর এইখানকার এই যে অনেশ্বর রং, রং মনে রাখলে সুবলং, ঠিক আছে, এটা মনে রাখবেন রং দিয়ে, এটা মনে রাখবেন রং, এভাবে মনে রাখা যায়। বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে মাধবপুর জলপ্রপাত, এটা হচ্ছে মৌলভীবাজারে। আর দ্বিতীয় জলপ্রপাত হচ্ছে হামহাম জলপ্রপাত, এটাও মৌলভীবাজারে। তারপর পাহাড়ের দিকে যদি যাই, সর্ববৃহৎ পাহাড় হচ্ছে গারো, ময়মনসিংহে, এটা ময়মনসিংহে সবচেয়ে বড় পাহাড়। তারপর কুলাউড়া মৌলভীবাজারে। এরপর হচ্ছে বিজয়, এটা হচ্ছে আপনার বান্দরবনে, বিজয় হচ্ছে বান্দরবন, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবন, এটা হচ্ছে তাজিংটন নামে পরিচিতি। তারপর হচ্ছে ককরেন্ডাং, এটাও বান্দরবনে। এইগুলোতে এখন যাওয়া যায় না, এইগুলোতে যাওয়া যায় না। চিম্বুক, এটা বান্দরবন, এটাতে যাওয়া যায়, এটাতে আমি সম্প্রতি গিয়েছিলাম, নীলগিরিতেও গিয়েছিলাম বান্দরবনে, এটাতে যাওয়া যায় এগুলোতে। আর এই দূরত্ব উপরগুলোতে সাম্প্রতিক সময় যাওয়া হচ্ছে না। লালমাই পাহাড় কুমিল্লায়, তারপর নীলগিরি বান্দরবন। এরপর আসি উপত্যকা, এটা হচ্ছে সাঙ্গু, কক্সবাজার, হালদা ভ্যালি, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপর বালিশিরি, এটা মৌলভীবাজার। এগুলো পরীক্ষা বেশি আসে, এই যে এটা এটা এটা, এগুলো পরীক্ষা বেশি আসে। এরপর হচ্ছে চর, এটা আপনার এই যে মুরারি চর, এটা গুরুত্বপূর্ণ। আর নোয়াখালীতে একটা চর আছে, এটা এই জায়গায় নাই, ওই চরটা একটু পড়বেন। হ্যাঁ, নোয়াখালীতে পাশানচর নোয়াখালী, ওইটা একটু পড়বেন, একটু বলেই দিলাম। আচ্ছা, এরপর যে টপিক থেকে কোশ্চেন আসবে, এই যেটা আপনার মুক্তিযুদ্ধের স্থাপনা, এইটা একটু ভালো করে পড়া লাগবে ভাই, এই জায়গাটিতে খুব ভালো করে পড়া লাগবে। হ্যাঁ, এই জায়গাতে কোশ্চেন আসবে। এর মধ্যে এই যে এটা প্রথম নির্মিত হয় জাগ্রত জঙ্গি, তারপর হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ পড়বেন, নবীনগর। এরপর হচ্ছে আপনার বাকিগুলো ওরকমভাবে আসে না। এই যে এটা পড়বেন স্বাধীনতা সংগ্রাম, তারপর স্বাধীনতা সংগ্রামের পরে পড়বেন হচ্ছে আপনার এই যে এটা পড়বেন ঢাকা বিশ্ব টিএসসিতে আছে। তারপর বিজয় একাত্তর, এই বিজয় একাত্তর এটা পড়বেন, এটা হচ্ছে আপনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সাভার বাংলাদেশ, রাজশাহী, নিতিন কুণ্ড, খুব খুব পরীক্ষা আসে, এটা খুবই পরীক্ষা আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুব পরীক্ষা আসে। তারপর হচ্ছে স্মারক ভাস্কর্য, এই বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দেবেন ওই বিশ্ববিদ্যালয়ের যে ভাস্কর্যটা আছে ওটা খুব ভালো করে পড়ে নেবেন, তাহলেই হয়ে গেল, ওইটা বেশি পরীক্ষায় আসে ওইভাবে। আচ্ছা, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় মুজিবনগর স্মৃতিসৌধ, আমি আপনাকে বললাম যে যখন যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন ওই বিশ্ববিদ্যালয়ে যে আপনার স্মৃতিসৌধটা আছে, বা আপনার কি বলে ওই যে কি বলে শহীদ মিনারটা আছে, সেটা ভালো করে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে আপনার যে টপিকগুলো দিলাম, আমি এই টপিকগুলো কেন দিলাম, যারা আপনারা যাদের প্রিপারেশন একটু অ্যাডভান্স আছে তারা ইতিমধ্যে বুঝে ফেলছেন যে আমি এই টপিকগুলো কেন আসলে নাম বলতেছি, এই টপিকগুলো কেন গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে আসলে এই সময়ে এসে এই টপিকগুলো কেন গুরুত্ব বেশি পাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।